নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গেরুয়া ঝড়, দিল্লিতে গেরুয়া ঝড়, এবং যে ঝড়ে আফ ধুয়ে মুছে সাফ। এই আপ সাফ হয়ে গেল, তার পিছনে কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই কেজরিওয়ালের অহংকারের পতন হলো এবং সেখানে বিজেপি সরকার তৈরি হলো। এই যে সরকার তৈরি হলো, আপ যে ধুয়ে মুছে সাফ হলো, তার পেছনে বিজেপির কৃতিত্ব নাকি গেরুয়া ঝড়, সবটা নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন দিল্লিতে বিধানসভা নির্বাচনের আজকে ফলাফল ডিক্লেয়ার করা হলো এবং সেই ডিক্লেয়ারের মধ্যে আপাতত যা ট্রেন্ড চলছে তাতে বিজেপি অনেকটা এগিয়ে, এবং এটাকে কভার করার জায়গায় রিকভার করে উঠে আসবে আপ, সে জায়গা নেই। অলরেডি অরবিন্দ কেজরিওয়াল হেরে সাফ। অরবিন্দ কেজরিওয়ালে হেরে যাওয়া, মনীষ সিসোদিয়ার হেরে যাওয়া, এই প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেয় সত্যেন্দ্র জৈনও হেরে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে বুঝিয়ে দেয় যে মানুষ, দিল্লির মানুষ, তারা বুঝে গেছে কি করতে হবে। এই যে ভোটটা হলো না, এই নির্বাচনের আগে আপনারা জানেন রুদ্রবার্তায় আমি আপনাদের বলেছিলাম যে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে, যেটা বিজেপির প্লাস পয়েন্ট হবে। আপনারা জানেন, কারণ সেটা নিয়ে আমার প্রতিবেদন ছিল। আমি বলেছিলাম যে ফলাফল কি হবে, ওপিনিয়ন পোল কি বলছে বা এক্সিট পোল কি বলছে, আর এর মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু যে সমস্ত জায়গাটা বিজেপির যে প্লাস পয়েন্ট ছিল, সেই প্লাস পয়েন্টগুলো নিয়ে দেখবেন আমি আলোচনা করেছিলাম, এবং সেই আলোচনা ছিল একদম বিজেপির যে ভোট হচ্ছে তার আগের দিন। আমি বলেছিলাম বিজেপিতে এই ফ্যাক্টরগুলো বিজেপির জন্য কিন্তু লাভদায়ক, এবং একটা জায়গায় কিন্তু পরিষ্কার হয়ে গেছিল যে বিজেপি ধরেই নিয়েছিল মুসলিম ভোট আমি পাবো না। কার্যত সেটাই কিন্তু হয়েছে। মুসলিমরা, একজন মুসলিম মৌলানা, তাকে দেখিয়েছি আমি আপনাদের, তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মাতা সাজ্জিদ। তো সাজ্জাদ তিনি যে দিয়েছেন, ভোট দিয়েছেন, রাশিদ সাজ্জাদ যে ভোট দিয়েছেন, তার কথা আমি যাচ্ছি না, কিন্তু সে একলা নেমেছিল। তার কারণ হচ্ছে সবাই বুঝে গেছে যে এখানে জিত হচ্ছে বিজেপির, তাই সে ভোট দিতে বাধ্য হয়েছে। তো মনে বুঝিয়ে দিয়েছে যে আমরা মুসলিমরা বিজেপির থেকে অচ্ছুত করে রাখছি না, এটা বুঝিয়েছে। তার মানে সে বুঝে গেছিল যে বিজেপি এখানে জিতবে। আর এই বিজেপি জেতার পেছনে কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে গেরুয়া। বিজেপি পরিষ্কার বুঝে গেছিল যে এইখানে বা যে কোনো জায়গায় বিজেপিকে এখন যদি দিল্লির বুকে বা গোটা দেশ জুড়ে যে কোনো জায়গায় জিততে হয়, তাহলে মুসলিম ভোটের ওপর ভরসা এক বিন্দু করা যাবে না। একজনও মুসলিম ভোট দেবে এটা ভাবা যাবে না। আর বিজেপি সেখানে দাঁড়িয়ে কিন্তু জিতেছে। প্রত্যেকটা মানুষ বুঝেছে যে শুধুমাত্র ধর্মীয় কারণে যে আমরা মুসলিম, আমরা বিজেপিকে ভোট দেব না, এই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতায় যাকে খুশি তাকে রেখে দেওয়া যাচ্ছে, এইটা আর চাইছে না কেউ। তাই দিল্লির বুকে কিন্তু খেল পুরো চেঞ্জ হয়ে গেল। অরবিন্দ কেজরিওয়াল যে ঔদ্ধত্য তার ছিল, কি বলেছিল জানেন? যে এই জন্মে আপনি আমাকে হারাতে পারবেন না। শুনুন। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते, दिल्ली के अंदर आम आदमी पार्टी को। आपको दूसरा जन्म लेना पड़ेगा, इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली में। अगर आप रोकने की कोशिश करोगे और फिर सोचोगे मैं दिल्ली जीत लूं, इस जन्म में तो नहीं जीत पाओगे मोदी जी। मैं कह रहा हूं अभी 2025 तो छोड़ो, 2050 का चुनाव भी दिल्ली में नहीं जीत पाओगे, यही आगाज है। सूरज निकलेगा, अंधेरा छटेगा, कमल खिलेगा। শুনলেন? এই ঔদ্ধত্য ছিল অরবিন্দ কেজরিওয়ালের। নিজেকে দিল্লির বাবা মনে করছিলেন। যেমন এখানে মোহনদাস করমচাঁদ গান্ধীকে জাতির পিতা বলা হয়, তো সেরকম ভাবে উনি ভাবছিলেন উনি দিল্লির পিতা। তো যে যার মতো করে নিজেদের বাবা ভেবে নেয়। কিন্তু আমরা জানি যে আম জনগণ কখনো ভারতবর্ষের বুকে, ভারত যখন মাতা বলি আমরা, তার যেরকম পিতা হয় না, তেমনি দিল্লিরও বাবা কেউ হবে, এটা কেউ মানে না। 5 বছরের জন্য ক্ষমতায় আসা লোকেরা আসবে যাবে, সে মোদিজি হোক বা যেই হোক, এরা ক্ষমতায় আসবে চলে যাবে, কিন্তু ভারতবর্ষ থেকে যাবে। ভারতের মানুষরা, দিল্লির মানুষরা, তারা বুঝেছে নিজেকে দিল্লিটাকে নিজের জায়গা ভাবা, সেখানে আমার জায়গা, আমি মালিক, এই ভাবা লোকেরা টেকে না। তাই অরবিন্দ কেজরিওয়ালের অহংকার পুরো শেষ। মানুষ বস্তিতে থাকছে, ভাঙা ঝুগ্গিঝোপড়িতে থাকছে, সেখান থেকে ভালো জায়গায় তুলে নিয়ে নরেন্দ্র মোদী। আর অরবিন্দ কেজরিওয়াল মানুষকে গরিব রেখে নিজে কোটি কোটি টাকার শীর্ষমহল তৈরি করেছে। দুর্নীতির পাকে ডুবে যাওয়া, আন্না হাজারের শিষ্য হয়ে আন্না হাজারেকে ব্যাকস্ট্যাপ করা এই অরবিন্দ কেজরিওয়াল
মানুষকেও ব্যাক স্ট্যাপ করেছিল। যমুনা নদীর জল নিয়ে যেভাবে হরিয়ানাকে বদনাম করার চেষ্টা করেছিল, সবটাই কিন্তু বিরুদ্ধে গেছে এই অরবিন্দ কেজরিওয়ালে। ফলত মুখ থুবড়ে পড়লো কিন্তু অরবিন্দ কেজরিওয়াল। তার অহংকার আজকে সব শেষ এবং বিজেপি তার জায়গা করে নিল। 26 বছর পরে, 27 বছরের মাথায় বিজেপি আবার ক্ষমতায় চলে এলো এবং এই ক্ষমতায় আসা বিজেপির কিন্তু দিল্লিতে অনেক কাজ ঘুরিয়ে দেবে। ডবল ইঞ্জিন সরকার চললে পরে কিন্তু সেই রাজ্যের উন্নতি হবে, কারণ কেন্দ্র থেকে আসছে না টাকা এই বলার জায়গায় কেউ থাকবে না। অর্থাৎ জনগণ যদি কাউকে চেপে ধরে যে কেন আমাদের উন্নতি হচ্ছে না, তখন সেই নেতা বা মন্ত্রী কখনোই বলতে পারবে না যে কেন্দ্র থেকে টাকা পাঠায়নি, কারণ দুটোই একই সরকার। আর এখানে দাঁড়িয়ে দিল্লিবাসী কিন্তু বুদ্ধিমানের পরিচয় দিয়েছে এবং তারা যে কাজটা করেছে সেই কাজটা কিন্তু করা উচিত। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি প্রতিবেদনে বলেছিলাম যে দিল্লিবাসী, আপনারা যদি বঙ্গবাসী আমাদের দেখে শিক্ষা না নেন তাহলে আপনারাও ডুববেন। আমরা ডুবেছি, আপনারাও ডুববেন। অরবিন্দ কেজরিওয়াল একজন ডাহা মিথ্যুক, কথায় কথায় মিথ্যে কথা বলা অরবিন্দ কেজরিওয়াল নিজেকে এমন দেখাতো যেন কত বড় কিছু। অ্যাকচুয়ালি সবাইকে ধোকা দিয়েছে। একটা পাতলা জামা পরে মানুষকে বোঝানোর চেষ্টা করতো আমি আম আদমি, মানে সাধারণ মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে যে লালসা ছিল সেটা ওই শীষমহল তৈরি করা এবং সিকিউরিটি নিয়ে ঘোরা, দামি দামি গাড়িতে ঘোরা, তারপরে সাথী মালিওয়ালকে বের করে দেওয়া, সব কিছুতে প্রমাণ করে দেয় যে এই লোকটা কত জঘন্য লোক। আর জঘন্য লোকের পরাজয় হওয়া দরকার ছিল, হয়েছে। হেরে ভূত হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল। আপাতত মুখ লুকিয়েছে। আমাকে এই জন্মে কেউ হারাতে পারবে না বলা অরবিন্দ কেজরিওয়াল বুঝে গেছে জনগণ একবার যদি ভাবে যে তোমাকে নিচে নামিয়ে দেবো, চুরি মেরে নামায়, চুরি মেরে। আর সেটা অরবিন্দ কেজরিওয়ালের মতো লোকেরা আজ হয়তো বুঝে গেছে। এই দেখে, মানে এই সমস্ত দেখে শিক্ষা নেওয়া উচিত। যেভাবে এই রাজ্যে বামফ্রন্ট একদিন বলতো না ওরা কত আমরা কজন, আজকে বামফ্রন্ট ফাঁকা, ঠিক একইভাবে অরবিন্দ কেজরিওয়াল আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। দেখেছেন হাল কংগ্রেসের, জিরো, কিচ্ছু নেই। রাহুল গান্ধীর ডায়লগ বাজি ফুস, অকাত নেই এদের। বাংলার বুকে কংগ্রেস ফুস, সিপিএম ফুস, এরা কোথাও টিকবে না, এদের সেই জায়গায় নেই। মানুষ বুঝছে হয় আমরা ডবল ইঞ্জিন সরকার রাখবো, নচেত আমরা ভুগবো, এই জায়গায় রয়েছে। কেন্দ্রে এক সরকার, রাজ্যে এক সরকার হলেই আমরা ডুবে যাব। এটা দিল্লিবাসী বুঝেছে, বঙ্গবাসী বুঝলে আরো ভালো। যাই হোক, আপাতত আলোচনা ছিল দিল্লি নিয়ে। তো দিল্লিতে এই হচ্ছে পরিস্থিতি। এই দিল্লির পরিস্থিতি দেখে আপনি কি ভাবছেন আপনি জানান তো। আপনার কি মনে হচ্ছে দিল্লিতে যে এই পরিস্থিতি হলো তার জন্য কি কি ফ্যাক্টর কাজ করলো আপনি জানাবেন। এবং আপনার কি মনে হয় দিল্লি দেখে বাংলার লোকরা কি শিক্ষা নিল নাকি নিল না? দিল্লিতে কি কি জিনিস কাজ করলো, কি কি জিনিস কাজ করলো না, এটা যদি আপনাকে জানতে হয় তাহলে কিন্তু দেখতেই হবে রুদ্রবার্তা, যেটা আমি করেছিলাম আগে সেটা। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। কমেন্টসে আমি পিন করে দিচ্ছি লিঙ্কটাকে, দেখবেন ওখানে। আমি বলেছিলাম কোন কোন ফ্যাক্টর কাজে লাগবে বিজেপির জেতার জন্য, মানে বিজেপি ওখানে ভালো ফল করবে তার পেছনে কি কি ফ্যাক্টর আছে আমি পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করে দিয়েছিলাম। আর দেখা যাচ্ছে বিশ্লেষণটা কার্যত লেগেওছে। যুক্তি যদি আপনার ঠিক থাকে সেই যুক্তিগুলো কাজে লাগবে। আমি কখনো মন গড়া কথা বলি না, তাই মন গড়া কথা নয় এখানে। এখানে যে কথাগুলো পাবেন আপনি যুক্তি দিয়ে। আপনি দেখুন, পুরোটা দেখুন, পুরোটা দেখলেন, ফলাফল দেখলেন, এবার আপনি ঠান্ডা মাথায় বলুন তো আপনার কি মনে হচ্ছে। এই যে অহংকার, তার পতন হলো নাকি? এই জন্মে আমাকে হারাতে পারবে না, এই যে কথাগুলো, এই ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যের জবাব মানুষ দেয় না। মানুষ আসলে এই রাজনীতির নেতারা ভাবে মানুষ বোধহয় কিছুই বোঝে না, কিন্তু জানে না একটা গান ছিল, ये पब्लिक है ये सब जानती है पब्लिक है, अरे अंदर क्या है अरे बाहर क्या है। তো अंदर क्या है बाहर क्या है মানে ভেতরে কি আছে বাইরে কি আছে পাবলিক সব জানে। পাবলিক শুধু সময়ের অপেক্ষায় থাকে, ঠিক সময় ঠিক কাজটা করে দেবো, আর করে দিল দিল্লির ক্ষেত্রে। কি বলেন? যাই হোক, প্রতিবেদনটা যদি মনে শেয়ার যোগ্য থাকে অবশ্যই 100 জনকে মাত্র শেয়ার করবেন। আর পরবর্তী রুদ্রবার্তার জন্য আপনি অপেক্ষা করে থাকুন, কারণ এর পরের রুদ্রবার্তায় টোটালটা আপনি পাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।